আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা অ্যান্টিবডির গঠন নিয়ে ডিটেলস আলোচনা করতে যে অ্যান্টিবডি কিভাবে আমাদের দেহে যে অ্যান্টিবডিগুলো পাওয়া যায় তাদের সাধারণ গঠনগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো এটা বলার সাথে সাথে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার অ্যান্টিবডির প্রকারভেদ আপনি তো বলেছিলেন যে আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে তাদের যে ভেরিয়েবল রিজন মানে পরিবর্তনশীল অঞ্চল, অথবা আমরা যদি সহজে বলি তার প্যারাটোপ মানে যে অংশটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়, অথবা ফ্র্যাকশন অফ অ্যান্টিজেন বাইন্ডিং, যে কোনো কিছুই বলো না কেন, এটার উপরে ভিত্তি করে আমাদের দেহে উৎপাদিত অ্যান্টিবডির সংখ্যা হচ্ছে 10 কোটি ধরনের বা 100 মিলিয়ন। স্যার এতগুলো যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে তাহলে কি আমরা প্রত্যেকটার প্রকারভেদ আলাদা করে করব না? আমরা প্রত্যেকটার প্রকারভেদ আলাদা করে করব না। তাহলে স্যার প্রকারভেদটা করা হচ্ছে কিসের ভিত্তিতে? প্রকারভেদটা ভেরিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চলের উপরে ভিত্তি করে করা হয় না, সেটা করা হয় আমাদের অ্যান্টিবডির কনস্ট্যান্ট রিজিয়নের উপরে ভিত্তি করে, বা আমাদের অ্যান্টিবডির কনস্ট্যান্ট রিজিয়নে অবস্থিত যে ভারী শৃঙ্খলগুলো থাকে বা হেভি চেইনগুলো থাকে পলিপেপটাইডের, সেই হেভি চেইনগুলোর উপর ভিত্তি করে অ্যান্টিবডির ক্লাসিফিকেশন করা হয়। এবং এখানে এই হেভি চেইনের পলিপেপটাইড যে হেভি চেইনের যে পলিপেপটাইড চেইনগুলো থাকে সেগুলো সর্ব 5টি ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তাদের নাম রয়েছে। এই 5টি ধরনের পলিপেপটাইডের নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে গামা, এরপরেরটার নাম হচ্ছে আলফা, তারপরেরটার নাম হচ্ছে মিউ, এরপরেরটার নাম হচ্ছে এপসাইলন, আর সবার শেষে হচ্ছে ডেল্টা। এখন এই পলিপেপটাইড চেইন মানে আমাদের যে হেভি চেইন আছে, এই হেভি চেইনের পলিপেপটাইড চেইন হচ্ছে 5 ধরনের হতে পারে। আচ্ছা, একটা হেভি চেইন এঁকে নিই তাহলে তোমরা একটু বুঝতে পারবা। মনে করো এটা একটা অ্যান্টিবডি, এটা হচ্ছে তার হেভি চেইন। এখন আমরা জানি হেভি চেইনের 4 ভাগের 3 ভাগে হচ্ছে তোমার কিসের ভিতর পড়ে? কনস্ট্যান্ট রিজিয়ন বা স্থায়ী অঞ্চলের ভিতর পড়ে। তার মানে এখান থেকে নিয়ে এতটুকু তোমার কোথায় পড়তেছে? কনস্ট্যান্ট রিজিয়নে পড়তেছে। এবং এদের এখানে এই গঠনটা, এই যে গঠনটা থাকে, এই গঠনটার উপর ভিত্তি করে 5 ধরনের অ্যান্টিবডি আমাদের দেখতে পাওয়া যায়। প্রথমটার নাম হচ্ছে গামা, তারপরে আলফা, মিউ, এপসাইলন, ডেল্টা। যদিও আমি ফিজিক্সের স্টুডেন্ট না, আমার সাইনগুলো হয়তো বা ভালোভাবে নাও আসতে পারে, তারপরেও তোমাদেরকে বলি। এখন এই গামা হেভি চেইন দিয়ে যে অ্যান্টিবডিটা গঠিত হয় তার নাম হচ্ছে আইজিজি। আলফা দিয়ে যে অ্যান্টিবডিটা গঠিত হয় তার নাম আইজিএ। মিউ দিয়ে যেটা গঠিত হয় আইজিএম। অ্যাপসাইলন দিয়ে যেটা গঠিত হয় আইজিই। আর ডেল্টা দিয়ে যেটা গঠিত হয় আইজিডি। ঠিক আছে, এখন এখানে তোমাদেরকে কিভাবে এই শব্দগুলো বা অ্যান্টিবডিগুলোর নাম মনে রাখবা, একটা শব্দ বলে দিই তাহলে মনে রাখবা। এই শব্দটা মনে রাখবা, গেম। এই গেম দিয়ে মনে রাখবা যে আমাদের দেহে হেভি চেইনের উপর ভিত্তি করে যে 5টা ধরন তুলে ধরা হচ্ছে অ্যান্টিবডির, সেটাকে মনে রাখার ধরন হচ্ছে কি? গেম। জিতে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। এখন তোমাদের মনে প্রশ্নটা দেখতে পারে, স্যার আইজি শব্দটা কেন ব্যবহার করা হলো? আইজি এই শব্দটা কেন ব্যবহার করা হলো? আইতে হচ্ছে ইমিউনো, আর জিতে হচ্ছে গ্লোবিউলিন। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইমিউনো গ্লোবিউলিন বলা হয় অ্যান্টিবডিকে, কারণ কি এটা প্রতিরক্ষা স্তরে কাজ করে এবং গ্লোবিউলিন টাইপের প্রোটিন, মানে গঠনগত দিক থেকে গ্লোবিউলার বা একটু গোলাকার ধরনের হয়। যদিও আকারটা পড়ানোর সময় আমরা ওয়াই আকৃতির কথা বলেছি, কিন্তু মূলত কাজ করার সময় দেখা যায় যে তাদের 3D শেপে তারা গোলাকার বা গ্লোবিউলার ফর্মে থাকে। তাহলে এখন আমরা এখানে কোন কোন জিনিসের উপরে ফোকাস করব প্রকারভেদের ক্ষেত্রে? আমরা একটা টেবিল এঁকে সবগুলো তথ্য এখান থেকে পড়ার চেষ্টা করব, কারণ এই প্রকারভেদ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউতে।
আর মাঝে মধ্যে প্রয়োগমূলকে দেয়, তবে কখনো উচ্চতর দক্ষতায় এখন পর্যন্ত অ্যান্টিবডির প্রকারভেদ থেকে প্রশ্ন আসেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা টেবিল আঁকার চেষ্টা করছি, যেখানে 5টা কলাম দিছি: নেম, হেভি চেইন, শতকরা উপস্থিতির হার, অবস্থান এবং কাজ বা ভূমিকা। মানে প্রত্যেক আমরা যে 5টি অ্যান্টিবডি দেখছি তাদের নামগুলো দেখব, তাদের হেভি চেইনের নাম দেখব, এরপরে শতকরা উপস্থিতির হার, অবস্থান মানে আমার দেহে কোথায় অবস্থান করতেছে এবং তারা কি কি ধরনের কাজ করে থাকে বা তাদের গুরুত্বটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম গেম শব্দটা শুরুই হয় জি দিয়ে, তাহলে প্রথম যে অ্যান্টিবডিটা নিয়ে আলোচনা করবো আইজিজি। তাহলে এর হেভি চেইনটা কি ছিল? গামা ছিল, গামা হেভি চেইন বা গামা পলিপেপটাইড দিয়ে গঠিত, এবং এর উপস্থিতির হার আমাদের দেহে সবচেয়ে বেশি, 75%। মোট অ্যান্টিবডির 75% এটা থাকে। তাহলে আমাদের দেহের মোটামুটি সব জায়গায় একে পাওয়া যায়। তার মানে কি? রক্ত মানে বডি ফ্লুইডের মধ্যে একে বেশি পাওয়া যায়, রক্ত, লসিকা, এবং আমাদের যেসব অন্ত্রগুলো রয়েছে, যেমন পরিপাকতন্ত্র হতে পারে, শ্বসনতন্ত্র হতে পারে, যে কোনো জায়গায় একে পাওয়া যায়। ইভেন টিস্যুতে আমাদের বিভিন্ন অঙ্গের যে টিস্যুগুলো আছে মানে প্রান্তে, সেগুলোকে পাওয়া যায়। এখন এদেরকে মূলত কী রূপে পাওয়া যায়? বলে এদের গঠনটা সাধারণত একটা অণু দ্বারা গঠিত হয়, এই জন্য বলা হচ্ছে মনোমার রূপে এদেরকে পাওয়া যায়। মনোমার রূপে এদেরকে পাওয়া যায়। এবং এদের কাজ বা গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো কী কী? 1 নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয়করণ করা। আমি একটু ছোট করে লিখতেছি, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন। ঠিক আছে। 2 নম্বরের কাজ কি করা? কোনো অণুজীব বা জীবাণু যদি প্রবেশ করে তাকে প্রশমন করা। ঠিক আছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা নিয়ে আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে, এটা এমন একটা অ্যান্টিবডি যেটা আমাদের মায়ের দেহের অমরার মাধ্যমে মায়ের দেহের অর্জিত প্রতিরক্ষা বা মায়ের দেহের তৈরিকৃত অ্যান্টিবডিগুলোকে নিয়ে ভ্রূণের ভিতরে প্রতিস্থাপন করে থাকে। তাহলে এই ধরনের অ্যান্টিবডিগুলো অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে কোথায় আসে? সন্তান বা ভ্রূণে আসে। এই জন্য একে অপর নাম বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। তারপরে আসবে IgA। আচ্ছা, IgA, তাহলে এর হেভি চেইনটা কি হবে? আলফা হবে, এবং এর পার্সেন্টেজটা কত হবে? 15%। মানে 75%-এ থাকছে IgG, আর এটা হচ্ছে 15%। এখন এটাকে কোথায় পাওয়া যায়? এটাকে সহজে মনে রাখবা যে আমাদের দেহের যেসব জায়গায় মিউকাস ঝিল্লি বা মিউকাসের পরিমাণ বেশি থাকে সেখানে IgA-টাকে পাওয়া যায়। তাহলে মিউকাস ঝিল্লিতে পরিবেষ্টিত অঙ্গ। এখন মিউকাস ঝিল্লি কোথায় কোথায় পাওয়া যায়? যেমন মনে করো আমাদের পরিপাকতন্ত্রে পাওয়া যায়, অথবা আমাদের শ্বসনতন্ত্রে পাওয়া যায়। ঠিক আছে, এই 2টা জায়গায় বেশি পাওয়া যায়। এবং সবচাইতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এর কাজ করার ধরনটা কি কি। আগেরটার মতনই সে কাজ করে, তবে এখানে কাজ করার কমন টার্গেট হচ্ছে প্রশমন। মানে কোনো জীবাণু যদি প্রবেশ করে তাহলে তার দ্বারা উৎপাদিত ক্ষতিকর পদার্থগুলোকে সে প্রশমিত করার চেষ্টা করে, যাতে আমার দেহের মেজর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। অনেক সময় অণুজীবগুলো বিষাক্ত পদার্থ সৃষ্টি করতে পারে, সেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ করে থাকে। এখন আসো তার আরেকটা রোল আগের IgG এর সাথে মিলে যায়, ইমিউনোগ্লোবিউলিন জি এর সাথে মিলে যায়। সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি অমরার মাধ্যমে মায়ের দেহ হতে ভ্রূণে আসে, আর IgA ইমিউনোগ্লোবিউলিন এ সে মায়ের বুকের দুধের মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে। তাহলে মায়ের বুকের দুধে এটা বেশি পাওয়া যায়, এবং মায়ের বুকের দুধের যে কোলোস্ট্রাম সমৃদ্ধ কথাটা বলে শাল দুধ,
তো এই শাল দুধের ভিতরে এই অ্যান্টিবডিটা বেশি পাওয়া যায়। তাহলে এটাও আমরা বলতে পারি যে এক ধরনের ম্যাটারনাল অ্যান্টিবডি। এবার আসো থার্ড নম্বরে আইজিএম। আচ্ছা, আইজিএম এর যে হেভি চেইনটা আছে তার নাম হচ্ছে মিউ, MU, মিউ, এবং এর পার্সেন্টেজ তেমন বেশি না, 5 থেকে মাত্র 10%, এবং একে পাওয়া যায় রক্ত এবং লসিকায়, সচরাচর রক্ত এবং লসিকায় তাকে পাওয়া যায়। তবে মজার ব্যাপার হচ্ছে তার গঠন নিয়ে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে কথা বলছি, ইমিউনোগ্লোবিউলিন জি বা ইমিউনোগ্লোবিউলিন এ, এরা মূলত মনোমার বা ডাইমার হিসেবে পাওয়া যায়। যেমন ইমিউনোগ্লোবিউলিন জি টোটালি মনোমার হিসেবে পাওয়া যায়, আর ইমিউনোগ্লোবিউলিন এ এটাকে মনোমার হিসেবেও পাওয়া যায়, আবার ডাইমার হিসেবেও পাওয়া যায়। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার মনোমার বা ডাইমার কি? মানে এ এক অণুতে সে এক অণুবে সম্মিলিত হয়, এ কখনো কখনো এক অণু থাকতে পারে বা দ্বি অণু বিশিষ্টও হতে পারে। আর ইমিউনোগ্লোবিউলিন এম সে সবসময় প্যান্টামার রূপে পাওয়া যায়। প্যান্টামার মানে হচ্ছে 5 অণু বিশিষ্ট হয়, এবং সে কিন্তু একটা পঞ্চভুজ আকৃতির গঠন নিয়ে থাকে। তাদের ভিতরে পলিপেপটাইডের শিকলগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে এক একটা হেভি চেইনকে তারা ধরে রাখার চেষ্টা করে, গঠনটা পঞ্চভুজ আকৃতির হয়ে থাকে। এখন এর কাজগুলো কি কি? এর কাজগুলো লক্ষ্য করে দেখো। এর কাজ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেশন করা। এখন লক্ষ্য করে দেখো, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন করা এর আগে কোথায় আছে? ইমিউনোগ্লোবিউলিন জি এর ক্ষেত্রে আছে। তাহলে পরবর্তী ভূমিকাটা খুব প্রেডিক্টেবল, সেটা হচ্ছে সে ইমিউনোগ্লোবিউলিন জি এর সাথে মিলিতভাবে কাজ করতে পারে, এবং এভাবে করে আমাদের দেহের ইমিউনিটি বা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, তাহলে এই প্রথম 3টে গেল, এরপরে আমরা বাকি 2টো নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইজিএম পর্যন্ত মানে ইমিউনোগ্লোবিউলিন এম পর্যন্ত আমরা শেষ করেছি। এবার আসো পরবর্তীতে আসি। এরপরেরটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। যদিও তোমাদের বইয়ে ই এর কথা আগে বলছে, কেন আগে বলছে, সরি পরে বলছে, আমি এখানে আগে নিয়ে আসছি। এটার পেছনের কারণটা আমরা একটু বলতেছি, যা শুধু শব্দের মিলানোর জন্য, ওই গেম শব্দটা মিলানোর জন্য এই কাজটা করা হচ্ছে, অন্য আর কিছুই না আগে পিছে করার। হেভি চেইন, এদের হেভি চেইনের নাম হচ্ছে এপসাইলন। এপসাইলন হেভি চেইন দিয়ে গঠিত, এবং এর পার্সেন্টেজ সবচেয়ে কম, মাত্র 0.1%, সবচেয়ে কম উপস্থিতি পাওয়া যায়। এবং এর অবস্থানটা নিয়ে বলা হয় যে বিভিন্ন ধরনের আমাদের দেহের যে শ্বেতরক্তকণিকা, তা শ্বেতরক্তকণিকা উৎপাদনকারী যেসব তোমার মাতৃকোষগুলো আছে, সেগুলোতে এই অ্যান্টিবডিটা বেশি পাওয়া যায়। যেমন মনে করো বি লিম্ফোসাইট, এটা একটা শ্বেতরক্তকণিকা। মাস্ট সেল, এটাও শ্বেতরক্তকণিকা বলা যায়, বা শ্বেতরক্তকণিকা উৎপাদনকারী মাতৃকোষ বলা যায়। ব্যাসোফিল, এই রক্তকণিকাগুলোতে ইমিউনোগ্লোবিউলিন ই কে বেশি পাওয়া যায়। এখন এর কাজটা কি? এর কাজ হচ্ছে মূলত 2টা। 1 নম্বর হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে বা হিস্টামিন সিক্রিয়েশন। এখন আমরা জানি হিস্টামিন সিক্রিয়েশন হয় কখন? যখন আমাদের প্রদাহ ক্রিয়া চলে বা ইনফ্লামেশন চলে। তো এই হিস্টামিন ক্ষরণের ক্ষেত্রে সে একটা ভূমিকা পালন করে। তার মানে কি, প্রদাহ যেখানে হয় সেখানে ইমিউনোগ্লোবিউলিন ই এর উপস্থিতির কারণে হিস্টামিন ক্ষরণের পরিমাণটা বেড়ে যায়। এছাড়া আগের বইয়ে, পুরাতন বইয়ে একটা কথা লিখতো যে কৃমির লার্ভা ধ্বংস করার ক্ষেত্রে সে কাজ করে, মানে পরিপাক তন্ত্রের মধ্যে যখন কৃমির লার্ভা দেখা যায় আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের দিকে, এই সংক্রমণ দূর করার জন্য তারা কাজ করে। ধ্বংসে ভূমিকা পালন করে। এছাড়া তার একটা নেগেটিভ ইফেক্ট আছে, সেটা হচ্ছে সে যে কোনো অ্যালার্জিক রিয়েকশনকে বাড়িয়ে দেয়।
এখন এই অ্যালার্জিক রিয়াকশনগুলো অনেক সময় রোগ প্রতিরোধের অংশ হিসেবেও ব্যবহৃত হতে পারে বা রোগের সিমটমস হিসেবেও আসতে পারে। যেমন মনে করো আমাদের দেহে একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে হাঁটু বা কোনোই এদের সন্ধিগুলোতে ব্যথা হওয়া, যেটাকে আমরা বাত বা আর্থ্রাইটিস বলে থাকি। তো অনেক সময় দেখা যায় এই ইমিউনোগ্লোবিউলিন ই এর উপস্থিতির কারণে এই অ্যালার্জিক রিয়াকশনগুলোর পরিমাণ বেড়ে যায়। তার মানে হাঁটুতে বা আমাদের অস্থি সন্ধিগুলোতে যে ব্যথা হয়, বাতের যে ব্যথাটা হয়, এটা অনেক সময় তারা বাড়িয়ে দিতে পারে। এটা কিন্তু তার একটা নেতিবাচক ভূমিকা। এবার আসো সর্বশেষ যে অ্যান্টিবডি টাইপটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ডি। এর হেভি চেইনের নাম হচ্ছে ডেল্টা এবং এর পার্সেন্টেজ হচ্ছে 1%-এর কম। এখন কোনো কোনো বইয়ে এই 1%-এর কম বলতে অনেক সময় বোঝানো হয়েছে 0.2%, কারণ 0.2%-এর কম হয়ে গেলে তো সেটা সবচেয়ে কম হয়ে যাবে। এই জন্য এই পার্সেন্টেজটা দিছে, আমরা 1%-এর কমকেই মনে রাখবো, আর যদি স্পেসিফিক হইতে চাই 0.2%ও বলতে পারবো। এখন এদের ক্ষেত্রে এরা কোথায় পাওয়া যায়? এরাও ওই রক্ত লসিকার পাশাপাশি, আমাদের বডি ফ্লুইডের পাশাপাশি দেখা যায় বি লিম্ফোসাইটে পাওয়া যায়। বি লিম্ফোসাইটে এদেরকে পাওয়া যায় এবং এদের কোনো কাজ সম্পর্কে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সঠিকভাবে ধারণা দিতে না পারলেও অনেক বিজ্ঞানী মনে করে যে এরা যেহেতু বি লিম্ফোসাইটে বেশি পাওয়া যায়, তো বি লিম্ফোসাইট অ্যাক্টিভেশনে এদের ভূমিকা রয়েছে, মানে প্লাজমা সেল তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। এখন একটা জিনিস আমি মিস করে চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আইজি ইমিউনোগ্লোবিউলিন ই এবং ইমিউনোগ্লোবিউলিন ডি দোনোজনে মনোমার হিসেবে কাজ করে। মানে সেও মনোমার, মানে সিঙ্গেল অণু হিসেবে কাজ করবে, এও মনোমার হিসেবে কাজ করবে, সিঙ্গেল অণু হিসেবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল অ্যান্টিবডির প্রকার ভেদের ধরন নিয়ে। তো তোমাদের বইয়ে এই 5 ধরনের অ্যান্টিবডি নিয়ে বর্ণনা দিছে, যদিও বর্তমানে বিজ্ঞানীরা উৎপত্তিগতভাবে অ্যান্টিবডিকে আরো 2টা ক্লাসিফিকেশনে পাঠায়, সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, উৎপত্তিগতভাবে অ্যান্টিবডিকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আর একটা পলিক্লোনাল। মনো মানে এক, পলি মানে একের অধিক। এখন কেন এই নামকরণটা করা হয়েছে তোমাদেরকে একটু বললে বুঝাইলে তোমরা বুঝতে পারবা। আমরা জানি অ্যান্টিবডিগুলো তৈরি হয় প্লাজমা সেল থেকে। যদি মনোক্লোনাল মানে প্লাজমা সেল একটাই হয়ে থাকে, মানে এক ধরনের প্লাজমা সেল থেকে তারা তৈরি হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এবং মজার ব্যাপার হচ্ছে তারা এক ধরনের অ্যান্টিজেনের উপরে কাজ করে বা এপিটোপের উপরে কাজ করে। এপিটোপ হচ্ছে আমাদের অ্যান্টিজেনের যে ফিচারটা, যেটা আমার প্যারাটোপ, অ্যান্টিবডির প্যারাটোপের সাথে সংযুক্ত হয়, সেটাকে এপিটোপ বলা হয়। তো এরা প্লাজমা সেল বা এপিটোপগুলো একই ধরনের হবে এদের ক্ষেত্রে। ঠিক আছে, আর পলিক্লোনারের ক্ষেত্রে দেখা যাবে যে ভিন্ন ভিন্ন ধরনের প্লাজমা সেল ব্যবহৃত হচ্ছে তৈরি করতে, ভিন্ন ধরনের হয়ে থাকে এবং তাদের এপিটোপগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। এখন আমাদের বোটানি বই কিন্তু এদের নিয়ে হালকা পড়াশোনা আছে, সেটা করতে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। বর্তমানে কিন্তু এই মনোক্লোনাল অ্যান্টিবডি এবং পলিক্লোনাল অ্যান্টিবডিগুলোকে কাজ করা যায়। এখন দেখো এটার অ্যাপ্লিকেশনটা কি। সাপোজ মনে করো যে বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপটা বেশি হয়ে গেছে, এখন যদি কোনোভাবে অ্যান্টিবডি কালচার করা যায় বা অ্যান্টিবডির মাধ্যমে এই করোনা ভাইরাসকে করা যায়, ডিফিট করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রথমে যদি মনোক্লোনাল অ্যান্টিবডি হয়, এমনভাবে অ্যান্টিবডিটা ডিজাইন করতে হবে যে তারা শুধুমাত্র করোনা ভাইরাসের এপিটোপগুলোকে চিহ্নিত করতে পারে এবং তাদের বিরুদ্ধে কাজ করতে পারে। তাহলে ওইভাবে করে ডিজাইন করা যাবে। অথবা পলিক্লোনাল অ্যান্টিবডিকে নিয়ে যদি কাজ করা হয়, আমরা জানি করোনা ভাইরাস যে গ্রুপের ভিতরে অন্তর্ভুক্ত, সেখানে সার্চ ভাইরাস আছে, মার্চ ভাইরাস আছে, আরও কিছু রেসপিরেটরি ভাইরাস আছে যারা আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশকে আক্রমণ করতে পারে। এখন প্রত্যেকটার এপিটোপের সাথে যদি আমি অ্যান্টিবডিগুলোকে পরিচয় করাই দিই, তাহলে এটা যদি আমাদের দেহের ভিতরে প্রবেশ করা হয় বা অ্যাডমিনিস্ট্রেট করা হয়, তখন এই পলিক্লোনাল অ্যান্টিবডির মাধ্যমে শুধু করোনা ভাইরাস না, সার্চ রোগ বা মার্স রোগ বা সোয়াইন ফ্লুর মতন রোগগুলোকেও আমরা কি করতে পারবো, ডিফিট করতে পারবো। এবং এগুলো তৈরি করা সম্ভব হচ্ছে বর্তমানে কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টেকনিকের মাধ্যমে। এবং এটার মাধ্যমে বহির্বিশ্বে কাজ চলতেছে। শুধুমাত্র যে করোনা ভাইরাস ক্ষেত্রে হচ্ছে তা না, অন্যান্য অনেক ভাইরাল ডিজিজ বা ইয়ের ক্ষেত্রেও এটা নিয়ে কাজ চলতেছে, বিভিন্ন সংক্রামক রোগের ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা
অ্যান্টিবডির কার্যপদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।